হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনি ফিজিক্স। হ্যাঁ, আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর যে পোলটা করেছিলাম, একটু কথা বলে নিয়ে আগে তারপর ক্লাস শুরু করছি। যে পোলটা করেছিলাম যে তোমাদের এডিটিআর টেস্ট পেপারের সলিউশন দরকার নাকি তোমাদের রায়মার্টিনের সলিউশন দরকার। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওয়ার রাইটিং যে তাদের রায়মার্টিনের সলিউশন সিরিজ দরকার। এবার রায়মার্টিনটা কেন চুজ করলাম, কিভাবে রায়মার্টিনের সলিউশন করব, সেটা ঠিক এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, ইন্ট্রোডাকশন ভিডিওটাতে। আজকের থেকে আমি শুরু করছি রায়মার্টিনের যে মডেল কোশ্চেন পেপারসগুলো আছে সেইগুলো। এবার কতগুলো কমপ্লিট হবে সেটা আমি জানি না, কিন্তু চেষ্টা করবো সব থেকে বেশি পরিমাণেই করবার। এখন বিষয়টা হলো, আমি তোমাদের সামনে এই মডেল কোশ্চেন পেপারগুলো চর্চা করছি, আলোচনা করছি। ফুল সলিউশন তুমি এখানে পাবে না। মানে হয়তো তোমাদের চিন্তা ভাবনা থাকতে পারে যে ফুল সলিউশন আমি চোখ বন্ধ করে একদম করে যাব, ঠিক আছে, প্রপার সলিউশন না। দেখো, আমি তোমাদের ছায়া প্রকাশনী সেমিস্টার 3-র আন্ডারে যতগুলো এমসিকিউ দরকার আমি সমস্ত কিছু করিয়েছি। কথাটা বোঝা গেল? ফলে তোমাদের অতি অবশ্যই সেমিস্টার 3-র আন্ডারে যতগুলো চ্যাপ্টার্স আছে, ইউনিটস আছে, যাই বলো না কেন, সেইগুলোর ধারণা তোমাদের হয়েছে বলে আমি মনে করি। এবং আর তোমাদের কাছে মাত্র 5 থেকে 7 দিন আছে, এবং তার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা। তাহলে তার মধ্যে সমস্ত জিনিসটাকে যদি কমপ্লিট করতে হয়, কমপ্লিট যদি নাই বা বলি, সমস্ত জিনিসটাকে যদি আলোচনা করতে হয়, তাহলে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমার মূল পারপাস এটাই থাকবে যে মডেল কোশ্চেন পেপারসগুলো যতগুলো আছে ততগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে জিনিসগুলোকে আলোচনা করে দেওয়া। আমি এখানে সলভ সেইগুলোই করবো যেগুলো তোমরা পারবে না বা কঠিন বলে আমার মনে হবে। আদারওয়াইজ আমি জিনিসটা তোমাকে হিন্টস দিয়ে চলে যাব। সলভ করার দায়িত্ব তোমার। কোথাও যদি কোনো কোশ্চেন ভুল থাকে সেটা অতি অবশ্যই আমি তোমাদের বলে দেবো, জানিয়ে দেবো। করতে করতে একটু সময় লেগে গেল, কারণ আমারও নানাবিধ কাজকর্ম থাকে সেই কারণে। কিন্তু এরপর থেকে রেগুলারলি তোমরা মডেল কোশ্চেন পেপার রায়মার্টিনের সেমিস্টার 3 সলিউশন পেতে থাকবে। বেশি কিছু বলবো না, সলিউশনটা করাই তুমি ধাঁচটা বুঝে যেতে পারবে যে আমি কী ধাঁচে করাচ্ছি। কিন্তু যারা একেবারে পড়াশুনো করোনি তাদের জন্য কিন্তু ভিডিওটা না, পরিষ্কার বলে দেওয়াই ভালো প্রথমে শুরুতেই। যারা মোটামুটি ভালো করে প্রিপারেশন করেছো, প্রিপারেশন চালিয়ে গিয়েছো, তাদের জন্য কিন্তু সলিউশন সিরিজটা আনা। ওকে, তুমি যদি একেবারে অন্ধ হও তাহলে কিন্তু মুশকিল আছে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমার জন্য নয়, আমি প্রথমেই বলে দিই। তোমার যদি একেবারেই কোনো বেসিক আইডিয়া নেই তাহলে কিন্তু মুশকিল আছে, পড়াশোনা যদি না করে থেকেছ এবং যদি ফাঁকি মেরেছ, তাহলে কিন্তু এই সলিউশনসগুলো তোমার জন্য নয়। মডেল কোয়েশ্চেন পেপার রায়মার্টিনের 1 সেমিস্টার 3। চলো তাহলে শুরু করা যাক। বুঝিয়ে দিয়েছি কীভাবে কী করবো না করবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3, যেটা 8 সেপ্টেম্বর থেকে তোমাদের শুরু, সেটা ভীষণ ভালো চলছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা দিয়েছে, প্রথম প্রশ্ন, তোমাদের সবারই কাছে বই থাকবে। বই না থাকলে তো ডেফিনেটলি তোমরা ভিডিওটা দেখবে না। তো দেখো কি বলেছে। দেখো, সেকশন এ, প্রথমে আসছি আমরা সেকশন এতে। সেকশন এ, ওকে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, আহিত পরিবাহী গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব এর ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতি, ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতি, বক্রতার বর্গের সঙ্গে সমানুপাতি, সবকটি ঠিক। এখানে হচ্ছে অপশন নাম্বার ডি, সবকটি ঠিক। কেন? কারণ সিগমা যেটা হচ্ছে চার্জ ডেন্সিটি বা আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটা চার্জের সাথে সমানুপাতি, আর নিচে থাকে এরিয়া। এরিয়া বলো বা বক্রতা বলো, যেটাই বলো না কেন, প্রত্যেক জিনিসের তো আর বক্রতা হয় না। যদি আমি বলি যে এটা একটা স্কোয়ার আছে, ওকে, এটা একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারের এইসব জায়গাতে কিন্তু চার্জ ডেন্সিটিটা বেশি থাকবে। কেন? এইগুলো বেশি কার্ভ, তাই। মানে এগুলো ছুঁচালো, বেশি কার্ভ নয়, সরি উল্টো বলে ফেলছি, বেশি কার্ভ নয় এগুলো, মানে জায়গাগুলো যথেষ্ট শার্প, ঠিক আছে, শার্প এজ যেটাকে বলা হয়। ওকে, চলো তাহলে আহিত পরিবাহীর গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব কি হচ্ছে? ব্যাসার্ধের বর্গের সাথে সমানুপাতি। অবভিয়াসলি এটা যদি একটা স্কোয়ার হতো, সরি একটা যদি গোলক হতো, স্ফিয়ার হতো, তাহলে আমরা নিচে লিখতাম Q/4πε4π r², ওটার যা রেডিয়াস মানে ওটার যা এরিয়া সেই অ্যাকর্ডিংলি। তাহলে ব্যাসার্ধের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতি দেখতে পাচ্ছি, যেটা ঠিক আছে। ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতি, সেটাও দেখতে পাচ্ছি। আর যদি তুমি কার্ভ সারফেস নাও, বক্রতার সাথে, তার সাথেও কিন্তু বর্গের সাথে সমানুপাতি। অর্থাৎ বক্রতা যার যত বেশি হবে, বাঁকাটা যার যত বেশি হবে, বাঁকা অংশটা, তার কিন্তু সেখানে চার্জটা তত বেশি থাকবে। উত্তরটা হবে সবকটিই ঠিক, অপশন নাম্বার ডি।
বোঝাতে পারলাম কি করে হলো না হলো। 2 নম্বর প্রশ্নতে বলেছে, ফোনটা আমি এখানটা একটু নামিয়ে নিই, এবার ঠিক আছে। 2 নম্বর প্রশ্নতে বলেছে এ ব্যাসার্ধের একটি গোলীয় পরিবাহী সমকেন্দ্রিকভাবে অন্য একটি ভূসংলগ্ন এবং বি ব্যাসার্ধের গোলীয় পরিবাহীর মধ্যে অবস্থিত। তাহলে বাইরেরটা হচ্ছে কিন্তু এখানে গ্রাউন্ডেড, আর বাইরেরটা রেডিয়াস দিয়েছে এ, ভেতরেরটা বাইরেরটা বি সরি, আর ভেতরেরটা হচ্ছে এ। এইভাবে যদি থাকে আর বাইরেরটা যদি গ্রাউন্ডেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ক্যাপাসিটেন্স হয় সেটা হয় 4πε0। বাইরেরটা যদি ইয়ে থাকে, বাইরেরটা যদি তোমার কি থাকে, বাইরেরটা যদি তোমার গ্রাউন্ডেড করা থাকে, বাইরেরটা গ্রাউন্ডেড করা থাকলে 4πε0 এবি ডিভাইডেড বাই বি মাইনাস এ, কারণ বিটা বড়। আর যদি ভেতরেরটা গ্রাউন্ডেড থাকে, ভেতরেরটা গ্রাউন্ডেড থাকলে সি ইজ ইকুয়াল টু 4πε0 বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা হচ্ছে দুটো সূত্র। আশা করি আমি ভুল লিখিনি। ভেতরেরটা গ্রাউন্ডেড থাকলে এরকম, হ্যাঁ 4πε0 বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এ। আর যদি বাইরেরটা গ্রাউন্ডেড থাকে তাহলে যেটা এটা বললাম। তাহলে অপশানটা কোনটা ঠিক? তোমার হচ্ছে অপশান এ, অপশান এ 3 নম্বর। আর তোমাদের যদি এটা সলিউশন দরকার পড়ে, সলিউশন বলতে সলিউশন না অ্যাকচুয়ালি কোশ্চেনটার পিডিএফ দরকার পড়ে, বলবে আমি টেলিগ্রামে দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা নেক্সট বলেছে অসম প্রস্থচ্ছেদের একটি ধাতব পরিবাহীর মধ্য দিয়ে অপরিবর্তী প্রবাহ চলছে। অপরিবর্তী প্রবাহ মানে পরিবর্তী নয়, তার মানে ডিসি কারেন্ট, কিন্তু যেটা পাল্টায় না সেটাই ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট চলছে। পরিবাহীর দৈর্ঘ্য বরাবর কোন রাশি বা রাশিগুলির মান অপরিবর্তিত থাকবে? দৈর্ঘ্য বরাবর কোনটার মান অপরিবর্তিত থাকবে? অপশানসগুলো কি দিয়েছে? প্রবাহ মাত্রা, তড়িৎ ক্ষেত্র, কেবলমাত্র অনুপ্রবাহ বেগ, প্রবাহ মাত্রা ও অনুপ্রবাহ বেগ, আর কেবলমাত্র প্রবাহ মাত্রা। কেবলমাত্র প্রবাহ মাত্রা, এটা হবে সঠিক উত্তর, অপশান নাম্বার ডি। কেন? কারণ এই কারেন্টটা কতটা লেন্থ আছে সেটার উপরে ডিপেন্ড করবে না, বাকিগুলো করবে। তড়িৎ ক্ষেত্র করবে, তড়িৎ ক্ষেত্র ডিভিডিএক্স এর উপরে ডিপেন্ডেন্ট। তো হলো যে পরিমাণে পোটেনশিয়াল ড্রপ হবে অ্যালং দ্য লেন্থ, এটার উপরে ডিপেন্ডেন্ট, তাহলে এটাও ডিপেন্ডেন্ট। এবার যদি বলি অনুপ্রবাহ বেগ, সেটা তো লেন্থের উপরে ডিপেন্ডেন্ট বটেই। যদি বলি প্রবাহ মাত্রা ও অনুপ্রবাহ বেগ, সেটা হচ্ছে না, কারণ অনুপ্রবাহ বেগ লেন্থের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এটা হচ্ছে একমাত্র যেটা মান অপরিবর্তিত থাকবে বা ডিপেন্ডেন্ট হবে না। বোঝা গেল? 4 নাম্বার। চিত্রানুযায়ী বর্তনীর সঙ্গে কত মানের একটি রোধ কিভাবে যুক্ত করলে নগণ্য অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে একটি তড়িৎ কোষের জন্য মূল প্রবাহ 1 অ্যাম্পিয়ার পাওয়া যাবে? দেওয়া আছে কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট। আচ্ছা, তাহলে কোষের তড়িৎচালক ভোল্ট দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, আর বর্তনীর মূল প্রবাহ, বর্তনীর যেটা মূল প্রবাহ সেটা দিয়ে দিয়েছে। তাহলে রোধটা বার করতে হবে। এবার কি বলেছে? চিত্রানুযায়ী বর্তনীর সঙ্গে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে, তাহলে এটার আগে তুল্য রোধটা বার করো। তুল্য রোধটা বার করে পরে এর সাথে আরেকটা রেজিস্ট্যান্স যোগ করবে, বাট সেটা সিরিজে না প্যারালালি, যাতে তুমি টোটাল কারেন্টটা কি পাও? 1 অ্যাম্পিয়ার পাও। কার অ্যাক্রসে? না ওই সেলটার অ্যাক্রসে। সেই সেল, যেই সেলটার ইএমএফটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে আগে তুল্য তড়িৎ প্রবাহ মাত্রাটা বার করো, এই সরি তুল্য রোধটা বার করো। দুটো, এটা একটা, এটা একটা, তারপরে এদিকে নেমেছে, তারপর এদিকে একটা, এখানে গেছে, এখানে একটা আছে, ওকে, এদিকে একটা আছে, ওকে, তারপর এদিকে একটা আছে। এখানটা তো কিছু নেই, নিচটাই আছে, এর নিচটাতেও আছে, এইভাবে আছে জিনিসটা, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে তোমাদের বি, এই পয়েন্টটা হচ্ছে তোমাদের বি, এই পয়েন্টটা হচ্ছে তোমাদের এ। হলো 10 10, এটা 10, এটা 10, এটা 5, এটা 5, আবার 10 10, এটা 10, এটা 10। আগে তুল্য প্রবাহ মাত্রাটা বের করো, এটা হবে প্রথম কাজ। তো এটাতে তুল্য প্রবাহ মাত্রা যদি বের করতে চাও তাহলে অনেক কিছু প্রসেস আছে, অসুবিধা কিছু নেই। প্রথমত হচ্ছে তুমি একটা কারেন্ট পাঠিয়ে দাও, সেটা একটা হতে পারে। কারেন্ট না পাঠাতে চাইলে তুমি পয়েন্টসগুলো কনসিডার করো। এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটা এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট হলো। এটা বি পয়েন্ট হলে এটাও কিন্তু বি পয়েন্ট, এখানটাও বি পয়েন্ট হলো। আর তোমার কাছে দুটো পয়েন্ট আছে, একটা আর দুটো, এটাকে সি পয়েন্ট ধরো, এটাকে ডি পয়েন্ট ধরো। এবার বেসিক জিনিসগুলো কিন্তু এইগুলো আমি কিন্তু একটু স্পিডেই পার হবো, কিছু করার নেই, তাহলে কিন্তু আর সলভ করা যাবে না। যেটা আমি বলছি বারবার, যেটা সলভের জায়গা সেটা আমি সলভ করে দেবো, যেটা সলভের নয় জাস্ট বলে পেরিয়ে যাবো, সেটা ডেফিনেটলি তুমি পারবে, বা পারার কথা। তুমি না পারছো মানে তোমাকে বই পড়তে হবে, একটু হলেও তোমাকে বই পড়তে হবে, নাহলে মুশকিল আছে। তাহলে এ বি সি ডি, তাহলে তোমাকে এখানটাতে এ দিলে, এখানটাতে বি দিলে, হলো।
মাঝে সি আছে, ডি আছে, সি আছে, ডি আছে। তাহলে দেখো এসির মাঝে 10, এসির মাঝে 10, ওকে, এটা হয়ে গেল। তারপর হচ্ছে এটাও এসির মাঝে 10, এটাও এসির মাঝে 10, 10, 10, এটাও হয়ে গেল। আচ্ছা, বিসির মাঝে 5, বিসির মাঝে 5, বিসির মাঝে 5, এখানে 5, বিসির মাঝে 5, এখানে এডির মাঝে 5, এডির মাঝে 5, এই যে এ থেকে শুরু করে ডি অবধি 5, এটা কিন্তু 5, ওকে, এডির মাঝে 5, এটা হয়ে গেল, এটা ক্রস করলাম অবশ্য, 4টা হয়ে গেল। আর এটা হচ্ছে বিডির মাঝে, এটা হচ্ছে বিডির মাঝে, এটা হচ্ছে বিডির মাঝে, এটা হচ্ছে বিডির মাঝে, কত করে 10 করে করে। তাহলে জিনিসটা বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই আশা করি। মাঝটায় যে ফাঁকটা তৈরি হয়েছে সেখানটাতে কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে, নাই যায়, অসুবিধা নেই কিছু। এইবার যদি আমাকে সলভ করতে হয় একান্তই, তাহলে আমি কি করতে পারি? তাহলে এটাকে পুরোটাকে ইয়ে ধরে নিলে হলো, শ্রেণীতে ধরে নিলে হলো, অসুবিধা নেই। আচ্ছা, এর ছবিটা কিন্তু ভালো আছে, অঙ্কটা ভালো আছে। এখানে এ দাও, এখানে বি দাও, আবার সেম কেস। এ আর সি এর মাঝে এখানে সি দাও, এখানে ডি দাও। এ আর সি এর মাঝে 10 10 হয়ে যাবে কত? 5। তাহলে এ আর সি এর মাঝে আছে 5 হলো। বি আর ডি এর মাঝে 10 10 5, প্যারালালি যেহেতু 5 হলো। সি আর ডি এর মাঝে কেউ নেই, না থাক, কোনো প্রবলেম নেই। সি আর ডি এর মাঝে কেউ নেই, কিন্তু এডির মাঝে আছে, এডির মাঝে আছে, এডির মাঝে আছে, আবার সিডির মাঝে আছে, আবার সিডির মাঝে না, সিডির মাঝে তো কেউ নেই, এডির মাঝে আছে, আর বিসির মাঝে আছে, এই যে বিসির মাঝে আবার 5 আছে, এটাও 5, এটাও 5। বোঝাতে পারলাম? হলো? তাহলে তোমার মনে হচ্ছে না যে এই দিক থেকে যদি কারেন্ট দেওয়া হয় এ আর বি এর মাঝে, এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে, মানে দুটো পার্টে ভাগ হয়ে যাবে, একটা উপরটা, উপরটাতে কত, জিনিসটা বোঝো, জিনিসটা বোঝাতে পারলাম? ওপর দিকে যে কারেন্ট যাবে সেটা যাবে 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 পৌঁছে গেল, নিচ দিয়ে একটা পোর্শন যাবে 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 পৌঁছে গেল। তাহলে ওপর দিয়ে একটা কারেন্ট যাবে, নিচ দিয়ে একটা কারেন্ট যাবে, ইকুয়াল অ্যামাউন্টের কারেন্ট যাবে, কারণ ওপর দিকেও 5 আর 5 সিরিজে, তাহলে ওপর দিকটাতে 10 আর নিচ দিকটাতে 5 আর 5 সিরিজে 10, 10, 10, 10 10 আবার প্যারালাল হয়ে গেল তোমাদের কাছে 5। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে 5। তাহলে 5 ওহম যদি হয়, আমার দরকার কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার, আর আমরা ইএমএফ কত? 10 ভোল্ট, 10 ভোল্ট। তাহলে উপায়, উপায় হচ্ছে যে আমাকে তুল্য রোধটাকে 10 হতে হবে, তবে 10/10 1 হবে। তাহলে একমাত্র উপায় 5 ওহমের একটা রোধকে এর সাথে যদি সিরিজে কানেকশন করে দাও, তাহলে 5 5 10, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে 5 ওহমের রোধ যদি শ্রেণীতে কানেক্ট করা হয়, অর্থাৎ অপশন নাম্বার সি। বোঝা গেল? টাইমে তো তোমাকে কমপ্লিটও করতে হবে, আমি তো তোমাকে সেই জিনিসটাও শেখাবো, তাই তো, যে তুমি সময়ের মধ্যে কি করে কমপ্লিট করবে। 1 ঘন্টা ধরে পর চলছে, 1 ঘন্টা 15 মিনিট তোমরা সময় পাবে, তুমি চেষ্টা করবে 1 ঘন্টার মধ্যেই যাতে কমপ্লিট হয়। 6 নাম্বার, যেহেতু তোমাদের এখানে একটু একটু বোঝাতেও হচ্ছে, সেহেতু আমি একটু হয়তো বেশি লাগলেও লাগতে পারে। এম ভর আর কিউ আধানের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে আবর্তন করলে কণাটির চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা পিএম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, হুইচ উইল বি কারেন্ট ইন্টু এরিয়া। হলো? কারেন্ট ইন্টু এরিয়া করে আমার কাজ হবে, হয়ে যাবে আশা করি। বৃত্তপথে ঘুরছে, ভি বেগে আবর্তন করছে, আচ্ছা, কারেন্ট ইন্টু এরিয়া, এরিয়া বৃত্তপথে আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে, তাহলে বৃত্তপথ হবে পাই আর স্কোয়ার, আর কারেন্ট যেটা সেটা হচ্ছে চার্জ আপন টাইম, টাইম যেটা করবো সেটা হচ্ছে 2 পাই আর বাই ভি, ভিটাকে উপরে দিয়ে দিলাম পাই আর স্কোয়ার, পাই পাই আর আর কেটে গেল, তার মানে হচ্ছে কিউ ভি আর বাই 2, হাফ কিউ ভি আর, কিউ ভি আর বাই 2, কিউ ভি আর বাই 2, অপশন নাম্বার ডি। হলো? নেক্সট 6 নাম্বার কি বলেছে? 6 নম্বরে এম ভর আর কিউ আধান বিশিষ্ট একটি কণা টি গতিশক্তি নিয়ে একটি তির্যক সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। আচ্ছা, 3 সেকেন্ড পরে কণাটির গতিশক্তি কত হবে? দেখো, গতিশক্তি সময়ের উপরে ডিপেন্ডেন্ট হয় না, কারণ বলে দিয়েছি টি গতিশক্তি নিয়ে একটি কণা টি গতিশক্তি প্রবেশ করলো। আচ্ছা, টি গতিশক্তি নিয়ে প্রবেশই করেছে, মানে টিটা ওর কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, আর 2 সেকেন্ড পরে ওর কাইনেটিক এনার্জি ওইটাই থাকবে, কারণ এখানে কাইনেটিক এনার্জি লস করার আর কোনো জায়গা নেই। কথাটা বোঝা গেল? তাহলে এর পরবর্তীকালে কাইনেটিক এনার্জি যেটা ফাইনাল হবে সেটাও কিন্তু এটাই থাকবে, ডিউ টু দ্য কনজারভেশন অফ এনার্জি, এটা বলতে পারো। তাহলে অপশন নাম্বার এ ইজ কারেক্ট, টি হবে। 7 নাম্বার, একটি সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ভর করে না, করে না, কার উপরে করে না? সলিনয়েডের দৈর্ঘ্যের উপরে করে, ব্যাসার্ধের উপরে করে, কারণ এরিয়াটা থাকছে, প্রবাহ মাত্রার উপরে করে, পাকশ ব্যাসার্ধের উপরে করে না, সলিনয়েডের ব্যাসার্ধের উপরে করে না। এর সাবেশাঙ্কের রাশিমালাটা কি হয়? এল ইজ ইকুয়াল টু মিউ জিরো তোমার এন স্কোয়ার এল বাই এন স্কোয়ার এল, হয় না এখানে, এটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না এই মুহূর্তে, মিউ জিরো এন স্কোয়ার
নিচটাতে একটা এল হয়। এটা একটু দেখে নেবে তো, সলিনয়েডের জন্য কি হয়, এল ইজ ইকুয়াল টু ফাই বাই আই, ফাই বাই আই। ঠিক আছে, তাহলে ফাইটা হচ্ছে সলিনয়েডের জন্য কত, ফাইটা হচ্ছে সলিনয়েডের জন্য মিউ জিরো এন আই। ঠিক আছে, মিউ জিরো এন আই, মিউ জিরো এন আই। আচ্ছা চলো করি, এটা ফাই না, এটা বি, এটা হচ্ছে ফাই বাই এল। যদি এমনি পজিশনে পড়ো তাহলে কি করতে পারো, এটা ডিভাইডেড বাই বড় লেন্থ হয়ে গেছে ফাই বাই এল। ফাইটা কত হয়, বি এ, বি মানে হচ্ছে মিউ জিরো এন আই ইন্টু এ এরিয়া ডিভাইডেড বাই লেন্থ হয়ে গেল। তাহলে আমি এখানে বলতেই পারি যে এল ইজিক্যাল টু মিউ জিরো এন, এন মানে হচ্ছে ক্যাপিটাল এন বাই এল হলো, আর আইটা, আইটা অত টাইমস হয়ে যাবে, তার মানে এন আই হয়ে যাবে দুটো এল। না আইটা ওইটাই থাকবে, কারেন্ট তো ওইটাই থাকবে, কারেন্টটা অত টাইমস হবে না, এন বাই এল, ফাই ইজিক্যাল মিউ ইজিক্যাল টু ফাই ইজিক্যাল টু এল আই, ও এল আই হয়, নিচটায় কারেন্ট হবে, ও হো হো, ফাই ইজিক্যাল টু এল আই, হ্যাঁ নিচটায় কারেন্ট হবে, নিচটায় একটা কারেন্ট থাকবে। তাহলে মিউ জিরো এন, স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এল, এন এর জায়গাতে এন আই, ওকে এ, আর নিচটা একটা আই, আই আই কেটে গেল, তাহলে হচ্ছে তোমার কত, মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। অবভিয়াসলি এটাই ঠিক যে একটা তারের সাবেশাঙ্ক তার শেপ সাইজের উপরে ডিপেন্ডেন্ট। তুমি দেখো সব কিছু শেপ সাইজের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, এরিয়া মানে হচ্ছে ওটা কতটা মোটা সেটার উপরে, তাহলে এটার উপর ডিপেন্ডেন্ট হবে, তাহলে কারেন্টের উপরে ডিপেন্ড করে না, অপশন নাম্বার বি। দেখিয়ে দিলাম জিনিসটা করে। 8 নম্বর, 8 নম্বর হচ্ছে 10 হেনরি সাবেশাঙ্কের একটি কুণ্ডলী। আচ্ছা, এটার একটা কিন্তু রাশিমালা হয়, এটার একটা রাশিমালা হয়, সেই রাশিমালাটা তোমাদের সামনে আমি শেয়ার করি প্রথমে। এটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম, এটার একটা রাশিমালা হয়, এটা একটু জেনে রাখতে হবে তোমাদের। এইটা সেই রাশিমালাটা হলো এইটা, হুম 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 হুম, হ্যাঁ, আই ফাংশন অফ টি সময় সাপেক্ষে সেটা হবে ভি বাই আর, ভি বাই আর তোমার হচ্ছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টাউ ইন্টু টি, মাইনাস টাউ ইন্টু টি, আর এই টাউটা হয় আর বাই এল, আর বাই এল। কথাটা বোঝাতে পারলাম? এবার প্রশ্নে ফিরে যাই। ঠিক আছে, এবার প্রশ্নে ফিরে যাই, আশা করছি আর কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমার এটা কি বলেছে, এল সাবেশাঙ্কর কুণ্ডলী, হ্যাঁ এটা হচ্ছে তোমার সাবেশাঙ্কর কি পরিমাণে, এটাকে একটা বলা হয়, নামটা মনে পড়ছে না, টাওটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম আর বাই এল হলো। আর তোমাদের হচ্ছে এটার একটা ইকুয়েশনটার নাম আছে যে একটা এলে কি পরিমাণে সময়ের সাথে সাথে কি পরিমাণে, যদি একটা এসি কারেন্ট দেওয়া হয় তাহলে তো সেটা টাইম ডিপেন্ডেন্ট হয়, টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট সেটা এইভাবে কিন্তু এক্সিকিউট করে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে 2 সেকেন্ড পর। তাহলে তুমি এখানটাতে যদি বসিয়ে দাও, ভি সমান কত বসাবে, ভি সমান এখানে তুমি বসাবে 5 ভোল্ট, এটা বসিয়ে দেখবে তো, ভি সমান আমি সবটা বলে দিচ্ছি, ভি সমান 5 ভোল্ট বসাবে, হয়ে গেল। আর সমান দেখো দেওয়া আছে, ঠিক আর সমান দেখো দেওয়া আছে, আরটা হচ্ছে 5 ওহম, 10 হেনরি, 5 ওহম, আর এলটা হচ্ছে 10 হেনরি। সব কিছু এসআইতে আছে, কোনো অসুবিধা নেই। আর সময়টা দিয়েছে 2 সেকেন্ড, সময়টা দিয়েছে 2 সেকেন্ড। এই প্রপার জিনিসগুলো প্রত্যেকটা বসাবে, দেখবে অপশন নাম্বার ডি আসবে, ধরিয়ে দিলাম, এটা তোমাদের কাজ হলো। এবার নয়েরটা বলেছে শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতা। আচ্ছা, সরণ প্রবাহের মান, ডিরেক্ট একটা থিওরিটিক্যাল প্রশ্ন, সরণ প্রবাহ বা আইডি হুইচ উইল বি এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি, মানে ইলেকট্রিক ফ্লাক্সের পরিবর্তন, এটা হলো মানে এপসাইলন নট, অবভিয়াসলি সিডি হবে না, হয়ে গেল ডি ফাই বাই ডিটি। এবার এ না এ বাই এম, এটা তুমি দেখে নাও, সরণ প্রবাহের মানও একক হবে যথাক্রমে, সরণ প্রবাহ একটা কারেন্টের মান মানে এককটা হবে অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ ইজ কারেক্ট। 10 নম্বর এটাতে কি বলেছে, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র কিভাবে ডিফাইন করতে পারবো। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা যাচ্ছে জেড অক্ষ বরাবর, মানে কে ক্যাপ বরাবর, তাহলে আমরা জানি যে ই ক্রস বি করে পরে যাতে এটা পাই,
ঠিক ই ক্রস বি করে পরে ওর ওয়েভ ভেক্টরটা পাই বা কোন দিকে যাচ্ছে সেটা পাই। তাহলে ডেফিনেটলি এটা আই হবে, জে হবে, এটা ছাড়া আর কোনো উপায় আছে? আই ক্রস জে করলে কে পাওয়া যায়, আদারওয়াইজ মাইনাস আই মাইনাস জে করা তাহলেও হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আই বরাবর হওয়া চাই, ম্যাগনেটিক ফিল্ডটা জে বরাবর হওয়া চাই, এবং সেটা শুট করছে একমাত্র অপশন নাম্বার সি এর সাথে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। বোঝা গেল? এখানে আমাদের সেকশন এটা কমপ্লিট। সেকশন বি তে দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে অ্যাসারশন রিজন টাইপ, অনেকটাই সময় কম লাগবে, ঝপ করে ওটা করে পরে কিন্তু বেরিয়ে যেতে হবে। এখানে তোমার টাইমটা একটু সেভ করা যায়। কিভাবে টাইম সেভ করবে, কিভাবে টাইম ম্যানেজ করবে, প্রত্যেকটা কিন্তু আমি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। 11 নাম্বার, দুটি বস্তু আকর্ষিত হলেও তারা উভয়ই আহিত নাও হতে পারে। সঠিক, অ্যাসারশনটা কিন্তু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। দুটি বস্তু আকর্ষিত হলেই যে তারা আহিত নাও হতে পারে, ঠিক কথা। একটা আহিত বস্তু একটা অনাহিত বস্তুকেও কিন্তু আকর্ষণ করে। রিজনে বলছে কারণটা কি না, বিপরীত ধর্মে আহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। বিপরীত ধর্মী আধানে আহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে না, এটা ভুল দেওয়া আছে। বিপরীত ধর্মী না, সরি, আকর্ষণ তো করে, সমধর্মী করে না। বিপরীত ধর্মী আধানে আহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। হ্যাঁ করুক, রিজনটাও নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু রিজনটা এর সঠিক ব্যাখ্যা নয়। রিজনটা এর সঠিক ব্যাখ্যা নয়। কেন? অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা এটা হতো, কি হতো না, বিকর্ষণ তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বিকর্ষণ যে করছে, আকর্ষণে বুঝতে পারা যাবে না যে আহিত না অনাহিত, ঠিক কথা। এবার এটার কারণটা কি, কেন বুঝতে পারি না, এটা রিজনটা এমনি হতো যে একটা আহিত একটা অনাহিত বস্তুও কিন্তু একে অপরকে আকর্ষণ করে ডিউ টু আবেশ, তাই আমরা বুঝতে পারি না, রিজনটা এমনি হতো। বাট এখানে রিজনটা দিয়েছে যে দুটি বিপরীত ধর্মী আধান একে অপরকে আকর্ষণ করে, করুক। রিজন নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু এই রিজনটা এই অ্যাসারশনের সঠিক রিজন না, এটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ অপশন নাম্বার বি, এটা আমার ঠিক বলে মনে হলো। 12 নাম্বারটা বলেছে যে দুটি সুদীর্ঘ ঋজু পরিবাহীকে সমান্তরালে রেখে সমমুখী প্রবাহ চালনা করলে এরা পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীতমুখী প্রবাহ করলে বিকর্ষণ করে। একদম ঠিক কথা। সমমুখী প্রবাহ হলে আকর্ষণ, বিপরীতমুখী প্রবাহ হলে বিকর্ষণ। কারণটা কি, চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা থেকে আমরা বলতে পারবো। এটা একদম, কারণটা একদম ঠিকঠাক আছে, কারণটা একদম ঠিকঠাক আছে, এবং তার সাথে সাথে এর সঠিক ব্যাখ্যাটাও দিচ্ছে। এটা দেখলে আমি বুঝতে পারবো যে দুটি সমমুখী হলে আকর্ষণ করবে, বিপরীতমুখী হলে বিকর্ষণ করবে, অসুবিধা নেই কিছু। ঠিক, বোঝা গেল সঠিক ব্যাখ্যা এ। ঠিক 13 নাম্বারটা আছে ডায়াগ্রাম বেস। এবারে একটু সাবধান, কোনো তড়িৎ ক্ষেত্রে দূরত্ব বিভব লেখচিত্র। আচ্ছা, এটা সেকশন সি, এটা একটু লিখে দিই, সেকশন সি, ঠিক আছে, ওকে। কোনো তড়িৎ ক্ষেত্রে দূরত্ব বিভব লেখচিত্র এটা। সি বিন্দুর অনুযায়ী তড়িৎ বিভব প্রাবল্য হবে 0। সি বিন্দুটা 0 কেন? তার কারণ হলো তার ডিভিডিএক্সটা শূন্য, তাই। কারণ তার কোনো নতি নেই, এক্স অক্ষে সমান্তরাল কোনো সরলরেখার নতি শূন্য হয়, তাই এর ইলেকট্রিক ফিল্ডটা শূন্য। অপশন নাম্বার সি হলো। 14 নাম্বারটাতে বলেছে Q2 থেকে চার্জ বেরোচ্ছে, Q1 চার্জ ঢুকছে। তাহলে Q2 ডেফিনেটলি কি, Q2 ডেফিনেটলি একটা পজিটিভ চার্জ, আর Q1 ডেফিনেটলি একটা নেগেটিভ চার্জ। বোঝা গেল? এটা তো বটেই। তারপরেও আর একটা বড় কথা, Q2 থেকে বেশি পরিমাণে তড়িৎ বলরেখা বেরোচ্ছে, তার মানে Q2 এর যে মান সেটা কিন্তু বেশি হবে, Q1 এর মান কম হবে, এটাও একটা সত্য। Q2 এর মান বেশি, Q1 এর মান কম। Q2 এর মান বেশি, সেটা অপশন বি তে আছে, ভিডিও হচ্ছে, আলোটাও জ্বলছে। Q2 এর মান বেশি, অপশন বি আর সি। বাট Q1টাকে পজিটিভ বলেছে অপশন বি তে। Q1 কি পজিটিভ না? নয়, তাহলে অপশন নাম্বার সি ইজ কারেক্ট। ব্যাস, যেখান থেকে আধান বার হয় সেটা হয় পজিটিভ, যেখানে আধান ঢোকে সেটা হয় নেগেটিভ। 15 নাম্বার, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন আছে, কিন্তু এই উত্তরটা কিন্তু আমার ম্যাচ খায়নি। এর যে উত্তরটা সেটা তোমরা কিভাবে করবে একটু বলে দিই। ধরো এইটা আছে, এখানে একটা ক্যাপাসিট্যান্স আছে, এটা একটা মিডল পয়েন্ট, আর একটা ক্যাপাসিটার, এটা আর একটা পয়েন্ট। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাদের বিভবগুলো দিয়ে দিয়েছে, এটা V1, এটা V2, আর এই মিডল পয়েন্টটা হচ্ছে ভি। সাপোজ ভি, আর বিন্দুটার নাম দিয়েছে ডি, এটা C1, এটা C2। অল ক্লিয়ার? অল ক্লিয়ার। এবার ডি বিন্দুর পোটেনশিয়ালটা জানতে চেয়েছে, ডি বিন্দুর পোটেনশিয়ালটা জানতে চেয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমি করছি, করার পর দেখো কি মিলছে না মিলছে। প্রথমে যদি এডির দুই প্রান্তে লাগাই, এডির দুই প্রান্তে, এটা এ, এটা ডি হলো। ডি বিন্দুর বিভব হচ্ছে ভি, এ বিন্দুর বিভব হচ্ছে V1। আমি ধরে নিচ্ছি যে এটা হায়ার পোটেনশিয়ালে আছে, ভিটা লোয়ার, মানে এটা হায়ার পোটেনশিয়াল, ডিটা লোয়ার পোটেনশিয়াল, বিটা আরো লোয়ার পোটেনশিয়ালে আছে। এভাবে আমাকে ধরতে হবে, কাউকে তো একটা বেশি দিয়ে ধরতে হবে। তাহলে V1 মাইনাস ভিডি ইজিক্যাল টু, ভি ইজিক্যাল টু কি, কিউ বাই সি। এখানে চার্জ কত ধরে নিচ্ছি, সেটা Q1 চার্জ, আর নিচটা হচ্ছে তোমার কত,
C1। একই রকম ভাবে এইটাতে যদি কাজে লাগায় তাহলে এটা ডি পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, এবং এখানে পোটেনশিয়াল হচ্ছে ভি আর এখানে পোটেনশিয়াল হচ্ছে V2। ওকে, এটা হচ্ছে C2। তাহলে এখানে যদি আমি ভি মাইনাস V2 করি তাহলে আমাদের কাছে কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে Q2 ডিভাইডেড বাই C2। এবার এই দুটোকে যদি আমি যোগ করে দিই, সাপোজ এই দুটোকে যদি আমি যোগ করে দিই, যোগটা পরে করব, আর যদি ওই সব বাদ দিয়ে দিই আমি, C1 আর C2 কিসে আছে, সিরিজে। সিরিজে থাকলে কি হয়, তুল্য ধারাকত্ব সি ইকুইভ্যালেন্ট। তুল্য ধারাকত্ব সিরিজে থাকলে কি হয়, গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল। ক্লিয়ার হয়েছে এতদূর? টোটালটার জন্য কাজে লাগায় যদি, তাহলে V1 মাইনাস V2 হুইচ উইল বি টোটাল অ্যামাউন্ট অফ চার্জ Q হুইচ উইল বি Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই, না সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে, সেম অ্যামাউন্ট অফ চার্জ থাকবে। কেন, দুটো সিরিজে আছে তাই। এটা যদি আমি বাদও দিই, সাপোজ যদি দরকার পড়ে পরে দেখছি, এখানে তো Q1 সমান Q2, এটা তো সবচেয়ে বড় কথা। তাহলে আমাদের এখান থেকে দাঁড়াবে V1 C1 মাইনাস VD C1 হলো ইজিক্যাল টু হচ্ছে VD না ভি করানো এটা VC2 মাইনাস C2 V2, এটা C1 V1 করলাম, C1 V1। তাহলে এখান থেকে যদি আমি তোমাদেরকে বলি যে এটাকে যদি কমন নিই নাও তাহলে হচ্ছে তোমার কি, বা এইটাকে ওই পাশে পাঠিয়ে দাও হলো, তাহলে VC2 প্লাস VC1 ইজিক্যাল টু C1 V1 প্লাস C2 V2, যেটা বলছিলাম একটু আগে। তাহলে তোমাদের কাছে ভি কত দাঁড়াবে, C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটা কমন পোটেনশিয়ালের ডিরেক্ট সূত্র বটে, যদিও ডিরেক্ট সূত্র একদম বোঝা গেল। আর এটাও যদি বিশ্বাস না হয় তাহলে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এখানে অ্যামাউন্ট অফ চার্জ কত, এটা ওই আর কি, ওই সেম প্রসেসে আমি যেটা বলছিলাম না, একই প্রসেসই যাবে, ঘুরে ফিরে একই প্রসেসই যাবে। তো এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, অপশন নাম্বার সি। এটার উত্তরটা ভুল দেওয়া আছে, ডি দেখছিলাম, আর যদি আমি দেখতে ভুল করছি তাহলে ব্যাপারটা আলাদা, করে তো দিলাম, অসুবিধা নেই কিছু। এইবার দুটো গ্রাফ দিয়েছে, দুটো গ্রাফের মধ্যে বলছে কার মধ্যে কার ক্যাপাসিটেন্সটা বেশি। তাহলে ক্যাপাসিটেন্স যেটা C ইজিক্যাল টু কিউ বাই ভি হয়, মানে কিউ আর ভি এর যদি কোনো গ্রাফ হয় তার যে নতি, যার বেশি তার সি বেশি। তাহলে দুটো নতির মধ্যে কার নতি বেশি, দেখা যাচ্ছে বিটার নতি বেশি, এটা নতি কম। তাহলে বি এর মধ্যে চার্জ বেশি, অধিক আধান সঞ্চিত হবে, কেন, তার ক্যাপাসিটেন্সটা বেশি। তাহলে অপশন নাম্বার সি। এখানে আমাদের সেকশন সি কমপ্লিট হলো। এবার আমরা সেকশন ডি তে ঢুকবো। সেকশন ডি যেটা কিনা টোটালি কেস বেস না ইন্টিজার আছে, দেখলে বোঝা যাবে ইন্টিজার আছে, ঠিক আছে, দেখবো ভালো করে। হ্যাঁ, সেকশন ডি 17 নাম্বার। 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে এত মাইক্রোকুলম্ব তড়িৎ-আধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য। এটা একটা সার্কেল, সেই সার্কেলের মধ্যখানে যদি চার্জ থাকে তাহলে সেই নির্দিষ্ট দূরত্বে একটা সমবিভব তল কনসিডার করে না, বানায় ইকুইপোটেনশিয়াল সারফেস বানায়। আর ইকুইপোটেনশিয়াল সারফেসের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পোটেনশিয়াল একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে আসতে কোনো কাজ করতে হয় না, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। ঠিক, তাহলে 0 অপশন নাম্বার এ। নেক্সট 18 প্রদত্ত বর্তনীতে প্রবাহমাত্রা আই এর মান অ্যাম্পিয়ার এককে কত। আচ্ছা, কেভিএল লাগাতে হবে। এই আছে এখানে একটা 2 ভোল্টের ব্যাটারি, পজিটিভ নেগেটিভ। এই পাশে কি আছে, এই পাশে একটা নেগেটিভ পজিটিভ, এটাও 2 ভোল্টের একটা ব্যাটারি। এখানেও একটা 2 ওহমের কারেন্ট, মানে সরি রেজিস্ট্যান্স, এখানে একটা কারেন্ট যেটা কিনা আই। ওকে, তারপরে কি দিয়েছে, 4 ওহম 2 ভোল্ট, এখানে একটা 4 ওহম দেন 2 ভোল্ট আছে, প্রথমে বড় তারপর ছোট, পজিটিভ নেগেটিভ এইভাবে যুক্ত করা আছে। এই কারেন্টটাকে দিয়েছে আই। প্রত্যেকটা 2 ওহমের করে রোধ আছে, ঠিক আছে, দু পাশেরটা 4 করে আছে, 4 ওহম 4 ওহম। ব্যাটারিগুলো কত করে আছে, ব্যাটারিগুলো প্রত্যেকটা 2 ভোল্ট করে, 2 ভোল্ট। পরিষ্কার জিনিস, কেভিএল লাগিয়ে দাও, কাজ শেষ। তাহলে কেভিএল কি করে লাগাতে হবে আমি করিয়েছি, অসুবিধা নেই। এটাতে I1 কনসিডার করো, এটাতে I2 কনসিডার করো, এবার সেটাকে সলভ করো। যদি এটা ফেসে যায় এটা পরেও করতে পারো, অসুবিধা নেই, কারণ এটা টাইম টেকিং ব্যাপার। যাই হোক, আমি এখানে করাচ্ছি তো সবাই করিয়ে দিচ্ছি। পয়েন্টসগুলোর নাম দিয়ে দাও পট করে নাম দিয়ে দাও। এটাকে এ নাম দাও, এটাকে বি নাম দাও, এটাকে সি নাম দাও, এটাকে ডি নাম দাও, এটাকে ই নাম দাও, এটাকে এফ নাম দাও। কাজ কমপ্লিট। তো এটাকে লুপ 1, এটাকে লুপ 2। তাহলে লুপ 1 এর জন্য আমরা লিখতে পারি যে এ থেকে চলছি, বি গেলাম, নেই নেগেটিভ পজিটিভ, তাহলে +2 হলো, নামলাম, কারেন্টের দিকে আছে, তাহলে -2,
এটা আই ক্যাপটা পজিটিভ, I1টা পজিটিভ, I2টা নেগেটিভ, তাহলে I1 মাইনাস I2। ওকে, গেলাম 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 এখানে, এখানে নেগেটিভ পজিটিভ, তাহলে +2। আবার এখানে গেলাম -4I1 = 0। একটা ইকুয়েশন কমপ্লিট। 2 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। এবার কেভিএল কি করে সলভ করছি, ওই যে বলছি বেসিক না জানলে এই ভিডিওগুলো তোমার জন্য নয়। লুপ নাম্বার 2, লুপ নাম্বার 2তে আমি দেখতে পারি, আমি বি থেকে শুরু করি, বি থেকে সি গেলাম, এখানে 4, তাহলে -4I2 গেলাম গেলাম পজিটিভ নেগেটিভ, তাহলে -2, এটা 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 এই পাশে গেলাম, এই পাশে হচ্ছে 2, -2, I2টা নিজের, I1টা লোকের, এটা গেল গেল পজিটিভ নেগেটিভ, তাহলে আবার -2 = 0। এখানটাতে যদি একটু সলভ করি, -4I2 -2 -2I2 +2I1 -2 = 0। সব কিছু ঠিক আছে, তাহলে হচ্ছে -4I2। ওকে, ও বাবা এটা কেটে গেল যে, কোথাও ভুল না, এটা হয়তো ভুল হয়েছে, মাইনাস মাইনাস প্লাস, এটা I1, এটা ঠিক আছে, এইটা ভুল হয়েছে, তাহলে -6I2 +2I1 আর -4 = 0। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে -3I2 +I1 -2 = 0। 3 × 6, 2 × 1 2, 2 × 4, ঠিক আছে। আর এখানটাতে যদি সলভ করি বা এখানে যদি ডিরেক্ট বসিয়ে দিই তাও চলবে। এখান থেকে I1 এর মান বার করি, I1 এর মান হচ্ছে 2 + 3I2। I1 এর এই মানটা এখানে বসাবো, বসালে কি পাবো, 2। ওকে, 2 minus 2 2 I1 means I1 minus I2, I1 means 2 + 3I2 minus I2, bracket close, +2 -4 I1 means 2 + 3I2 = 0। তাহলে এখানে আমাদের হচ্ছে কত না, 2 - 4 হলো -3 × 6 I2। আচ্ছা, এটা বারবার কেন করবো, 3I2 - I2 which is 2I2, 2 × -4I2 -8 -12I2 = 0। তাহলে এখান থেকে হচ্ছে তোমার কত, -16I2, আর এখানে হচ্ছে 8 আছে 12, -12 -10 = 0। ওই পাশে গেলে I2 = হবে 10/16, 2 5 10, 2 8 16, -5 8 অ্যাম্পিয়ার হলো। তাহলে এটা মাইনাস আছে। আর I1 এর মানটা বার করবো, I1 এর মানটা বার করো, চলো I1 এর মানটা বার করো, তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে নাহলে মুশকিল। I1 এর মানটা বার করো, I1 = 2 + 3I2, I2 মিনস -5/8। ওকে, তাহলে 2 প্লাস মাইনাস, এটা হচ্ছে তোমার 15/8 হলো, তাহলে 8 × 16 -15 মানে 1/8। তাহলে I1 এর ডিরেকশন ঠিক আছে, I2 ডিরেকশন ভুল আছে। I1 এর ডিরেকশন নিয়েছিলাম এইভাবে, I2 ডিরেকশন নিয়েছিলাম এইভাবে, তাহলে I1 উপর থেকে নিচে নামছিল, এটা I1 হলো। আর I2 যেটা নিয়েছিলাম নিচ থেকে উপরে, হবে না, তাহলে উপর থেকে নিচে ও আছে, অর্থাৎ দুটোকে যোগ করতে হবে, 1/8 + 5/8 which is 6/8। আছে কি উত্তর? নেই, তাহলে আমার কোথাও একটা ভুল হয়েছে। এত কিছু করার পরে যদি উত্তরটা না মেলে না, মানে মাথাটা গন্ডগোল হয়ে যায়। কোথাও তো সেরকম ভুল নেই যা দেখতে পেলাম, পুরো জিনিসটা মাটি। যাই হোক, আমার এরকমই এলো উত্তরটা। আর যদি ইয়ে হয় তাও তো হচ্ছে না, বিয়োগ টিয়োগ তুমি যাই করে নাও। I2 এর ডিরেকশনটা উল্টো আছে, সোজা নিয়ে নিলাম, তার পাশে কাছে 6/8 মানে 2/3 মানে 0.6 নেই। তাহলে কোথাও একটা গন্ডগোল হয়েছে, কোথাও একটা গন্ডগোল হয়েছে। আরেকবার চেষ্টা করবো নাকি তোমাদেরকে বাড়ির কাজ দেবো? তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও একটা গন্ডগোল হয়েছে, কি করা যায়, ছোড় দিয়া যায় ইয়া কর দিয়া যায়। ঠিক আছে, লাস্টে তখন একবার দেখবো, এটা লাস্টে একবার দেখছি, ভিডিওর লাস্টে স্কিপ করে দেখে নাও ভিডিওর লাস্টে আমি করেছি কিনা। ঠিক, একটু আরামে করা যাবে, অসুবিধা নেই। KVL এমনি পেলে কিন্তু সাবধান, একদম সাবধান, বরং একটা নাম্বার ছেড়ে দিয়ে এসো, কিন্তু ওই একটা নাম্বারকে সেভ করার চক্করে তোমার কিন্তু মুশকিলে পড়ে যাবে। আর KVL একটা ডায়াগ্রামে দেবেই, হয় ডায়াগ্রামে দেবে, না হয় তোমাকে ইন্টিজারে দেবে, দুটোর মধ্যে একটা, না হয় MCQ-তে দেবে। এই হচ্ছে দেবার জায়গা। ঠিক বোঝাতে পারলাম? চলো, যাই হোক, যেটাই হোক, 18 নম্বরেরটা বাদ দিয়ে আমরা 19 নম্বরে চলে যাই। 19 নম্বরেরটাতে কি বলেছে? 19 নম্বরেরটাতে ঠিক আছে, একটা 20 মিলি হেনরি আবেশক, তার মানে এটা হচ্ছে 20 মিলি হেনরি। ওকে, তার সাথে ধারক যুক্ত আছে 312.5 মাইক্রো ফ্যারাড। তবে এত কঠিন তোমাদের দেবে না, বিকজ অফ, বা এত ঝামেলাপূর্ণ দেবে না, বিকজ অফ
ওটা একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওইখানে লোয়ার থেকে হায়ার সবাইকেই পরীক্ষা দিতে হবে। এই রায়মার্টিন একটু স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, ঠিক কথা, এটা সত্য। একটি 40 ওহম রোধকের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত তড়িৎচালক বল এটা, তাহলে রোধটা দিয়ে দিয়েছে 40 ওহম, ঠিক আছে, আর ভিটা দিয়েছে 25 সাইন 100 পাইটি, সাইন 100 টি পাইনি, 100 টি মানে ওমেগাটি, ওমেগার মান 100। ওই বর্তনীতে ব্যয়িত ক্ষমতা ওয়াট একক লেখো। ব্যয়িত ক্ষমতা যতই বলুক তোমাকে গড় ক্ষমতায় বার করতে বলেছে, ভাষাটা ওরকম করে। তাহলে আমাদের কি হচ্ছে গল্পটা দাঁড়াবে যে ভি আরএমএস আই আরএমএস হলো, আমরা কি জানি, আমরা জানি যে ভি নট ইজিক্যাল টু ভি আরএমএস ইন্টু √2, পিক যে ভ্যালুটা সেটা হয় আরএমএস ইন্টু √2 টাইমস আরএমএসটা আমাদের কনসিডার করা হয়, এটা হলো ব্যাপার। তাহলে 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 ভি আরএমএস ইন্টু আইএমএস ইন্টু কস ফাই এই টাইপের থাকে পাওয়ার ফ্যাক্টর, যেটা এই টাইপের থাকে। তাহলে আইআরএমএস দরকার, আইআরএমএস মানে হচ্ছে তোমার জেড দরকার, জেড মানে হচ্ছে তোমাদের ওমেগা এল ওমেগা সি সবই দরকার অ্যাকচুয়ালি। তাহলে ওমেগাটা এখানে কিন্তু 100, এটা ক্লিয়ার হলো। তাহলে ওমেগা যদি আমি 100 করি, তাহলে এক্সএল মানে হচ্ছে ওমেগা ইন্টু এল, তাহলে 100 ইন্টু 20 মিলি হেনরি মানে 20 ইন্টু 10⁻³ 1 2 3 মানে 2 ওহম। আচ্ছা, ওমেগা এক্সসি হচ্ছে 1/ওমেগা সি, 1/ওমেগাটা 100 আর সিটা কত 312.5 মাইক্রোফ্যারাড, তাহলে 312.5 মাইক্রো মানে 10⁶ উপরে। ক্লিয়ার হলো, কোনো অসুবিধা নেই। তাহলে এটাতে গেলে এখানে একটা ইয়ে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে 10⁵ ডিভাইডেড বাই 3125। তাহলে এইটা যদি আমি করি, সাপোজ এটা 25 দিয়ে ভাগ যাবে কি, 25 একে 25 62, 125 যাবে 1 2 3 4 5, 1 2 3 4 5 ডিভাইডেড বাই এটা 25 একে 25, 25 আর 6 31 62, 25 2 50, 12 125, 25 5 125, আর 25 দিয়ে কাটলে 25 4 100, 1 2 3 1 2 3, এখানে কত হচ্ছে 25 5 125, 25 25 4 100, 25 4 যদি 100 হয় 25 16 এটা, যাই হোক করছি 25 একে 25 150, 25 6 150, ঠিক আছে। তারপর হচ্ছে 0, আর একটা 5 থাকছে, তাহলে 5 3 15, 5 2 10, তার মানে হচ্ছে 32 ওহম। সব কিছু ঠিকঠাক আছে। তাহলে 40 ওহম, 32 ওহম, তুমি বাবা কোথায় 2 ওহম, এই হচ্ছে ব্যাপার। যদি জেড আমাকে বার করতে হয় একান্তই, তাহলে √r² প্লাস এক্সএল ডিফারেন্স উইথ এক্সি তার স্কোয়ার, হুইচ উইল বি √r² মানে হচ্ছে আর 40 স্কোয়ার 1600 প্লাস এক্সএল এক্সির পার্থক্য 2 আর 32 পার্থক্য, তার মানে হচ্ছে 30 স্কোয়ার মানে 900, 900 2500 মানে 50 ওহম হচ্ছে এটা। তাহলে আই আরএমএস এখান থেকে বার করতে পারবো, আই আরএমএস পারবো না, আই পিক পারবো, আই নট পারবো। আই নটটা হবে কত, এই যে ইয়ের যে রাশিমালাটা দিয়েছে এখানে 25টা হচ্ছে কিন্তু ভি নট, তাহলে ভি নট বাই জেড, ভি নট বাই জেড, ভি নট কত 25, জেড কত 50, তার মানে হচ্ছে হাফ অ্যাম্পিয়ার হচ্ছে ভি নট, আই নট। তাহলে আমাকে যদি এইটা বার করতে হয়, আচ্ছা কস ফাইটা বের করে নিই, কস ফাই ইজিক্যাল টু কত হবে ভূমি আর বাই জেড, আর কত আর 40, জেড কত বাবা 50 মানে হচ্ছে 4/5, ওকে ডান। তাহলে আমাকে যদি গড় ইয়েটা বার করতে হয়, তাহলে V0 I0/2 করে নাও, এটা করা চলে। তাহলে 1/2, V0 25, I0 হাফ, আর কস ফাই 4/5, তাহলে কত হবে এখানে হয়ে যাবে 2 2 4 5 5 25, 5 ওয়াট। ভালো অঙ্ক, কিন্তু টাইম টেকিং। হয়ে গেল 20 নাম্বার। 20 নাম্বারটাতে বলেছে 20 নাম্বারটাতে বলেছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিন্দু উৎসে বাপরে বাপরে বাপ। তাহলে এখানে ক্ষমতাটা কত দিয়েছে, এটার কোশ্চেনটা যদিও ভুল আছে, আমি তোমাদের বলে দিই কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা ভুল নেই, এটার কোশ্চেনটা ভুল নেই, এটা ঠিক আছে, ভুল বলে ফেলছি, গোলমাল হয়ে যেতে এখন। 20 নাম্বারটা এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা সূত্র কাজে লাগবে যেটা আমাদের আউট অফ সিলেবাস। যাই হোক, যদি বলে দেয় তাহলে পড়ে তো আসতে হবে। এটা তোমাদের সূত্রটা আমি ডিরেক্ট একটা বলে দিই, ঠিক ডিরেক্ট একটা সূত্র তোমাদের বলে দিই এখানে। এই সূত্রটা তোমাদের এখানে কাজে লাগবে। আই বা ইন্টেন্সিটি ইজিক্যাল টু পি বাই 4πr², 4πr², এটা একটা। আর আরেকটা তোমাদের এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আই ইজিক্যাল টু আবার হাফ এপসাইলন নট সি ই ম্যাক্স তার স্কোয়ার, হলো। তো
তোমাকে এখানে জানতে চেয়েছে, জানতে যদি চাও কতটা তোমায়, একটু থেকে যাও এই মনে আমার। তাহলে ই ম্যাক্স তার স্কোয়ার যদি তোমাকে বার করতে হয় একান্ত, এখানে 2 দিয়ে কেটে গেল, তাহলে ই ম্যাক্স তার স্কোয়ার কত হবে? ই ম্যাক্স তার স্কোয়ার হবে 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 পি বাই 2 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 পাই আর স্কোয়ার এপসাইলন নট সি। রাজি হবে? না হয়ে উপায় তো নেই, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এবারে পাওয়ারটা তোমাকে এখান থেকে বার করতে হবে। পাওয়ারটা দেখো দিয়ে দিয়েছে 1500 ওয়াট। হলো 4 2 পাই জানো আর স্কোয়ার, আরটা হচ্ছে দূরত্বটা 3, হলো এপসাইলন নট জানো, সি জানো। হলো এবার বলছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান পেয়ে যাবে, এটাকে জাস্ট শুট করে নেবে, এটা অসুবিধা নেই, উত্তর মিলে যাবে, কোনো প্রবলেম হওয়ার কথা না। অ্যাপ্রক্সিমেশন একটু লাগাতে হবে এবং নিজের একটু মাইন্ডটা একটু লাগাতে হবে, তাহলে হয়ে যাবে উত্তরটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আই হোপ যে হয়েছে। নেক্সট দেখো সেকশন ই। সেকশন ই, সেকশন ই কত হবে? 21 একটা জিনিস দিয়েছে, এটা তোমরা একটু পড়বে, তোমাদের অনেক হেল্প করবে। ঠিক, এই জিনিসটা যেহেতু আমি জানি আমি ডিরেক্ট করছি। 21 কিছু কিছু এখানে প্রশ্ন আমি ভুল পেয়েছিলাম। প্রথম যে কথাটা 21 নম্বরেরটাতে এখানে বলছে লোহার দণ্ডটির চৌম্বক ভ্রামক কত হবে। এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে। লোহার দণ্ডের চৌম্বক ভ্রামকটা কত হবে? চৌম্বক ভ্রামকের একক কোনোদিন পিএম, এর একক কি হয়? অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। আরে আই গুণিত এ তো, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। এর একক কোনোদিন ওই টেসলা মিটার পার অ্যাম্পিয়ার হয় না, টেসলা ইন্টু মিটার পার অ্যাম্পিয়ার, এটা কিন্তু হয় না। তাহলে এখানে কি করে এটা মিলবে? ভুল আছে অঙ্কটা। 22 নাম্বার, অন্য কিছু মিন করতে চেয়েছে। নেক্সট, একটি চৌম্বক মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1000, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর, সেটা নাকি 1000। ওকে, মাধ্যমের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এত, মাধ্যমের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0.1 ওয়েবার পার মিটার স্কোয়ার। ডান। হলে ওই বিন্দুতে চৌম্বক প্রাবল্যের মান কত? এইচটা কত? এইচটা কিছুই না, এইচ কি হয়? এইচ হয় তোমার বি বাই, মানে অ্যাকচুয়ালি সূত্রটা কি না, বি ইজ ইকাল টু মিউ ইন্টু এইচ। এই মিউর জায়গাতে তুমি বসাতে পারো মিউ 0 ইন্টু মিউ আর ইন্টু এইচ। তাহলে এখান থেকে এইচ কত পাবে? বি বাই মিউ 0 ইন্টু মিউ আর, বি এর মান 0.1, মিউ জিরোর মান 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 সরি -7 ইন্টু মিউ আর হচ্ছে 1000। দেখো সলভ করো, যদি কিছু সুবিধা হয়। এই শূন্যটা নিচে আসবে, তাহলে 1 2 3 4, 4 যদি চলে যায় তাহলে হয় 1/4 পাই এপসাইলন নট 10 টু দি পাওয়ার 4 গেলে 10 টু দি পাওয়ার এটা, তার মানে উপরে হচ্ছে 1000, নিচে হচ্ছে 4 ইন্টু পাই। 4 দিলে এটা 4 25 100, 0 250 ডিভাইডেড বাই পাই, পাই মানে 3.14। এবার এটা একটু চাপের বিষয়, এটাকে কাটাকুটি করতে হবে, কিছু করার নেই। অলমোস্ট 80-র মতো আসবে, কারণ 3 8 24, মোটামুটি 80-র মতো আসবে। আর 80 তোমাদের এখানে অ্যান্সার আছে যেহেতু, তো 80 অ্যাম্পিয়ার পার মিটার নিয়ারলি অ্যাবাউট তোমাকে এখানে করতে হবে এবং সেটা জানতে হবে। সেটা জানতে গেলে তোমাকে ম্যাথে কিন্তু শর্ট ট্রিক লাগাতেই হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। চলো নেক্সট 23। কোনো চৌম্বক মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 500 হলে চৌম্বক প্রবণতা কত? খুবই ভালো, চৌম্বক প্রবণতা হয় কাই, কাই হচ্ছে মিউ আর -1, তাহলে এটা 500 হলে 500 - 1 হুইচ ইজ 499। অপশন এ, কোনো মাধ্যমের চৌম্বক, কোনো মাধ্যমের কোনো বিন্দুতে, কি বলেছে, কোনো মাধ্যমের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0.02 টেসলা এবং মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1.0001, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আরটা দিয়ে দিয়েছে। ওই বিন্দুতে চুম্বকন মাত্রার মান হবে, চুম্বকন মাত্রা, খুব ভালো অঙ্ক। এমটা জানতে চেয়েছে, এম ইজিক্যাল টু যেটা হয় তোমাদের সেটা হচ্ছে ওই কাই ইজিক্যাল টু এম বাই এইচ, কাই ইজিক্যাল টু এম বাই এইচ। এটাকে আমি ঠিক করলাম নাকি ভুল করলাম? কাই ইজিক্যাল টু এম বাই এইচ, এখানটাতে দেওয়া ছিল, যদিও আছে কি দেওয়া, ডিং 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 ডিং, হ্যাঁ এখান থেকে আমরা বার করতে পারি কাই ইজিক্যাল টু এম বাই এইচ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাই ইজিক্যাল টু এম বাই এইচ। দেখো লাস্টের দিকে দেখো, দেখতে পাবে কেসটাতে দিয়েছে তোমাদের 24 নম্বর। হ্যাঁ ঠিক, কাই ইজিক্যাল টু এম বাই এইচ। তাহলে এম এখান থেকে আমাকে বার করতে বলেছে, এম যদি বার করতে বলে সেটা হবে কাই ইন্টু এইচ। হলো, দেখো এইচ কিন্তু দেওয়া নেই কোনো মাধ্যমের, 24 তো, হ্যাঁ কোনো মাধ্যমের চৌম্বক ক্ষেত্র 0.02 চৌম্বক ক্ষেত্র দিয়েছে। তাহলে এই এইচটাকে যদি আমাকে বার করতে হয়, এইচটা কি করে বার করব? বি বাই মিউ 0 মিউ আর, কাই পেলাম এইচ জায়গাতে বি বাই মিউ 0 মিউ আর, মিউ 0 মিউ আর। হলো, কাই দেওয়া আছে, কাই দেওয়া নেই, কাইটা বার করতে পারবে।
কাইটা আবার কি করে বার করবে? কাইটা বার করবে মিউ আর মাইনাস ওয়ান, এখান থেকে গুণিত বি ডিভাইডেড বাই মিউ জিরো মিউ আর। সব এবার তোমার কাছে পাওয়া আছে, কোনো অসুবিধা নেই। মিউ আর তোমাকে দিয়ে দিয়েছে, বি তোমাকে দিয়ে দিয়েছে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা দিয়ে দিয়েছে, প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছে। অ্যাপ্রক্সিমেশন কাজে লাগবে, না হলে করতে পারবে না। বোঝাতে পারলাম? 25। একটি চুম্বকের ভর এত, ঘনত্ব এত, এখান থেকে আয়তন বার করো, বার করো এখান থেকে আয়তন। এবার চুম্বক দ্বিমেরু ভ্রামক ডিভাইডেড বাই আয়তন, সেটাই চুম্বকন মাত্রা হয়ে গেল 25। প্রথমে আয়তন বার করবে, কি করে হয়? রো বাই এম, সরি এম বাই রো, হ্যাঁ এম বাই রো, এখান থেকে বার করলে। এবার তোমার কাছে জানতে চেয়েছে ক্যাপিটাল এমটা, এটা কিন্তু স্মল এম মানে মাস অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার তোমাকে এখানে চুম্বক ভ্রামক দিয়ে দিয়েছে, চুম্বকন পরিমাত্রা, এমটা কত হয়? পিএম বা চুম্বক দ্বিমেরু ভ্রামক ডিভাইডেড বাই ভলিউম, এটা করে নেবে, কাজ তোমাদের কমপ্লিট। উত্তর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 26। এইবারে যেটা দিয়েছে সেটা একটা এলসিআর সার্কিট দিয়েছে, আর বাঁশ করে দিয়েছে, টোটালি লিটারালি বাঁশ করে দিয়েছে। মানে আমি নিজেই মানছি যে কোয়েশ্চেনগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, আর তার মধ্যে কিছু যদি ভুল ঢুকে থাকছে তাহলে ছেলে মেয়েদের মাথা তো ব্যাস গেল। ন্যানো ফ্যারাড অর্ডারের দিচ্ছে, ভাবা যায়? মানে কি করে তোমাদেরকে কিন্তু বিরক্ত করা যায়, সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, দিয়েছে, পছন্দ লেগেছে। 230 ভোল্ট তড়িৎচালক বলের একটি উৎস যুক্ত আছে, 230 ভোল্ট, এইটা হচ্ছে 230 ভোল্ট। এবার এই যে বলেছে যে উৎসের সাথে যুক্ত আছে, এটা কি তাহলে কনস্ট্যান্ট সোর্স? এলসিআর সার্কিট কি ডিসির সাথে যুক্ত আছে? কেন আপনারা এটা টোটালি ইয়ে করতে পারতেন না, একটা এসএইচএম এর ইকুয়েশন দিতে পারতো না? এসির যেটা ইকুয়েশন হয়, বা বলে দিতে পারতো যে এই ভোল্টেজটা হচ্ছে পিক ভোল্টেজ, নাহলে ছেলেমেয়েরা করবে কি করে? এটাই তো প্রশ্ন। যাই হোক, সবকিছুর সাথে ডিল করতে শেখো। উৎসের সাথে কোন কম্পাঙ্কের জন্য প্রবাহ বিস্তার সর্বোচ্চ হবে? কোন কম্পাঙ্কের জন্য হয়? অনুনাদ কম্পাঙ্ক। তার মান কি হয়? n = 1/2π√L × c। এবার L × c করো, কি মানে বিচ্ছিরি একটা ব্যাপার, চেষ্টা করছি, আশা করছি হয়ে যাবে। ন্যানো অর্ডারে দিচ্ছে ফ্যারাডটা, মাইক্রো অবধি ঠিক থাকে, সুবিধা হয় তাদের। তাহলে n এর মান হচ্ছে 1/2π√L, L মিনস 0.12, c মিনস 480 ন্যানো ফ্যারাড, 480 × 10⁻⁹ হলো। তাহলে 1/2π√, এখানে 12/100 করে নিচ্ছি, বা হ্যাঁ তা করলেও হয়। আর এখানে হচ্ছে 480 × 10⁻⁹। একটা কাজ করো, 1/2π√, এখানে 12 রাখো, 48 রাখো, আর এটা কেটে দাও, আর এটা হবে 10⁻10। 1/2π√, 12 আর 48, 12 আর 4, আর এটাকে বাইরে করে দিচ্ছি, তাহলে 10⁻5। তাহলে এখানে 10⁻5 ডিভাইডেড বাই 2π, 12 12 একটা 12, 4 থেকে 2, তাহলে 2 2 × 4, 4 যদি হয়, একের পিঠে 1 2 3 4 5, 1 2 3 4 5, 4 4 25 100 হলো 1 2 3, 1 2 3, 25,000/12, 12 দিয়ে আবার যাবে, দেখা যাক। 12 2 × 24, 12 2 × 24, 1 10 হলো না, দুটো শূন্য, এত দূর এলো, শূন্য 12 8 96, 40 হচ্ছে না, 40 মানে 12 3 36, প্রায় এরকম যাচ্ছে। আর এটা হচ্ছে প্রায় 3-এর মতন, 3 যদি এখানে যায়, ওই 3 6 18, 28, 3 28 হলে 3 9 27, ওই 69 পয়েন্ট কিছু একটা আসছে, ওই 69-এর মতো আসে, বাট এটা 663 হার্জ, এটাই নিয়ার অ্যাবাউট কাছাকাছি উত্তর এটাই আছে, 663 হার্জ। তাহলে এটাই হবে, আর কোনো উপায় নেই। তাছাড়া আমি তো আর কোথাও অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাইনি, ঠিক আছে, হওয়ার তো কথা। ক্যালকুলেটর মহাশয় কি বলে দেখে নিচ্ছি, ক্যালকুলেটর মহাশয় কি বলছে ক্রস চেক করবার জন্য। ঠিক আছে, একের পিঠে 5টা শূন্য, 10⁵, ওকে, ডিভাইডেড বাই 12 2 × 24, 24 2 × 48, ডিভাইডেড বাই 48, ওকে, ডিভাইডেড বাই পাই, 663.145। হ্যাঁ ঠিক আছে, ওই নিয়ার অ্যাবাউট ধরে তোমার করতে হবে অঙ্কটা, কিছু করার নেই, মানে অঙ্কটা ঠিক আছে। এইটা আমি দেখে নিলাম একটু। 27, প্রবাহ মাত্রা বিস্তার এর মান কত হবে? প্রবাহ মাত্রা বিস্তার, কি সব নাম! প্রবাহ মাত্রা বিস্তার এর মান কত হবে? ঠিক আছে, এটা মুছে কাজ নেই। ভোল্টেজটা দিয়ে দিয়েছে, রেজিস্ট্যান্স তোমাকে বার করতে হবে। রেজিস্ট্যান্স বার করাটা মানে বুঝতে পারছো তোমরা কি অবস্থা? জাস্ট বলেছে প্রবাহ মাত্রা কত হবে। যাই হোক, এখান থেকে আমাকে সবটাই মনে হচ্ছে বার করতে হবে, ওইটা ছাড়া আর কোনো উপায় নেই। কারেন্টটা বার করতে হলে তো তাই করতে হবে, জেড তো বার করতেই হবে, জেড বার করতে হলে এক্সএল এক্সি সবই বার করতে হবে। এক্সএল এক্সি বার করবো না করবো না? না, এখানে করার দরকার নেই। এখানে এটা বলে দিতে পারতো যে সেই অবস্থাতে আমাকে বলো, সেই অবস্থায় প্রবাহ মাত্রা বিস্তার বলো যে অবস্থাতে অনুনাদ হয়েছে। অনুনাদ মানেই তো এক্সএল = এক্সি,
এক্সএল ইজিক্যাল টু এক্সি, এইটা তোমার কাজে লাগাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে জেডটাই তো আর, ক্লিয়ার হলো? তাই যদি হয় তাহলে আই তোমাদের হয়ে যাবে বা আই নট তোমাদের হয়ে যাবে ভি নট বাই আর। ভি নট কত আছে 230, আর কত আছে 23, তার মানে হচ্ছে 10 ওহম, এই 10 অ্যাম্পিয়ার। এইটা তোমাকে কাজে লাগাতে হবে 10 অ্যাম্পিয়ার। বোঝাতে পারলাম? এটা আই নট। বাট তোমাকে চেয়েছে বিস্তারটা, বিস্তারটা তার মানে হচ্ছে আই আর এম এস চেয়েছে। এই তো মুশকিল। এবারে কমেন্ট হতে থাকবে তোমাদের যে স্যার এটা বুঝলেন কি করে। এটা বুঝলাম কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। আই নট ইন্টু √2, সরি এইটাই আই আর এম এস দিয়েছে, ভুল বলছি আমি। তাহলে এটা আর এম এস দিয়েছে, হ্যাঁ এটা কিন্তু আর এম এস দিয়েছে, এটা বুঝে নাও। আর এখানে তুমি আর এম এস বার করছো, আর এম এস আর এম এস আর এম এস। এবারে আই নট চেয়েছে, আই নট কত হবে আই আর এম এস ইন্টু √2। এবার ঠিক আছে, আই আর এম এস কত 10, √2 এর মান 1.414, তাহলে এটা হবে 14.14 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ওর মানে এতটা বেশিও পাঠাতে পারবে, কথাটা বোঝা গেল? আর এম এসটা তো একটা ফিক্সড মান হয়, আর পিকটা হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চটাই তো জানতে চেয়েছে। মানে বিস্তার, বিস্তার বলতে ম্যাক্সিমাম কতটা পাঠাতে পারবে, মানে পিকটা জানতে চেয়েছে। দিস ইজ 27, 28, 28 যেটা সেটা হচ্ছে উৎসের কোন কম্পাঙ্কের জন্য বর্তনী দ্বারা শোষিত গড় ক্ষমতা সর্বোচ্চ হবে। তো ক্ষমতা ম্যাক্সিমাম চেয়েছে, গড় ক্ষমতাটা এটাকে ম্যাক্সিমাম হতে হবে, এটাকে ম্যাক্সিমাম হতে হবে। তো এটা ম্যাক্সিমাম কখন হয়, এটা কি হয় অ্যাকচুয়ালি হাফ ভি নট আই নট ইন্টু কস ফাই। এটা তো আপত্তি নেই, এটা ম্যাক্সিমাম মানে এটাকেও ম্যাক্সিমাম। এখানে কস ফাই তো খেলা চেঞ্জ করে, তার জন্য তো কম বেশি হয়। তাহলে কস ফাই ম্যাক্সিমাম মানে কস ফাই যদি ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম মান 1 হয়, তাহলে ফাইটা ইজিক্যাল টু 0 ডিগ্রি। তাহলে ডেফিনেটলি জেড ইজিক্যাল টু আর হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। জেড ইজিক্যাল টু আর না হলে ফাইটা শূন্য হয় না, বা ফাইটা শূন্য হলে তবে জেড ইজিক্যাল টু আর। আর জেড ইজিক্যাল টু আর মানে এক্সএল ইজিক্যাল টু এক্সি, আর এক্সএল ইজিক্যাল টু এক্সি মানে কত ফ্রিকোয়েন্সি প্রথমে বার করেছি, হুইচ ইজ 663 হার্জ, অ্যান্ড দ্য আনসার ইজ অপশন নাম্বার ডি। কিভাবে ঘুরিয়ে দিয়েছে, করতে যাবে না এত, 26 থেকে তুমি আইডিয়া পেয়ে যাবে। 29 বলেছে সর্বোচ্চ গড় ক্ষমতার মান, সর্বোচ্চ গড় ক্ষমতার মান ম্যাক্সিমাম মানটা কত হবে। আচ্ছা 29-এ সর্বোচ্চ গড় ক্ষমতার মান, তাহলে আমরা এখানে করে নিতেই পারি। সেটা হচ্ছে যেটা বললাম একটু আগে, এটা তো ম্যাক্সিমাম আছে মানে এটা 1, তাহলে পি অ্যাভারেজ ম্যাক্সিমাম এটা হচ্ছে হাফ I0 V0 হলো। তাহলে তুমি এখান থেকে এটা বার না করে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ভিআরএমএস ইন্টু আইআরএমএস, একই ব্যাপার। ভিআরএমএস ইন্টু আইআরএমএস, ভিআরএমএস কত 230, আইআরএমএস কত 10, দ্যাট ইজ 2300 ওয়াট। 2300 ওয়াট কত নাম্বার, অপশন নাম্বার সি। আর বর্তনের কিউ ফ্যাক্টর বা কিউ গুণকটা বার করতে বলেছে। কিউ গুণকটা কি হয় এটা জেনে রাখো, কিউ গুণকটা কি হয় এটা জেনে রাখো, 1/r রুট এল বাই সি, 1/r রুট এল বাই সি, এটা হয় কিউ ফ্যাক্টর এলসিআর সার্কিটের ক্ষেত্রে। তাহলে 1/r, আর কত দিয়েছে, আর ভুলে গেলাম কত দিয়েছে 23, রুট ওভার এল বাই সি, এলটা কত 0.12, সিটা কত 480 ন্যানো ফারাড। হলো, দেখো যদি ঠিকঠাক সুন্দরভাবে কেটে যায় তো তাহলে ভালো। তাহলে 12 বাই এখানে 100 মানে 4 8 1 2 3 হলো, ইন্টু 10⁻⁻৯ হলো, 3 গেল মানে 6 থাকলো, আর এখানে হচ্ছে 1/23, 12/48 মানে 1/4 মানে 1/2 বাইরে বেরোলো, আর এখানে 1/10⁻⁻6টা -3 হবে, উপরে গেলে 1000, এটাকে 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে যদি গুণ হয় তাহলে এখানে 500, আর 500/23 এটা করতে হবে তোমাকে। 500/23, 23 দুগুণে 46 হলো 40, 23 1 23, 21 দশমিক কিছু একটা আসবে মেবি, আসছে কিছু ওই 21.7, তাহলে এটাই হবে অপশান নাম্বার ডি। করার দরকার পড়বে না আর, বোঝাতে পারলাম? এবার হচ্ছে লাস্ট সেগমেন্ট হুইচ ইজ সেকশন নাম্বার এফ। প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে, কিন্তু সেকশন এফটা তোমাকে একটু সোজা দিয়েছে। বিচলন বেগ, বৈদ্যুতিক রোধাঙ্ক, শ্লথন কাল, প্রবাহ ঘনত্ব, বৈদ্যুতিক রোধ, প্রত্যেকটা জিনিসের থিওরিটিক্যাল অ্যানালাইসিসটা দিয়েছে, আর বলেছে কোনটা রাশিমালা হয়, কোনটা রাশিমালা হয়। এটা তোমরা প্রত্যেকে পারবে, যদি একটু ঠিকঠাক পড়াশোনা করেছো সবাই পারবে। এই সেগমেন্টটাও আমি করাবো না, উত্তর দেখে নেবে, যা আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক, আমি তোমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম, উত্তর দেখবে চেক করার জন্য, বাট আগে নিজে করবে। এবার উইদিন 1 ঘন্টার মধ্যে আমি টোটাল জিনিসটা সলভ করালাম। কিছু জিনিস যেমন সলভ করালাম না, তেমনি কিছু জিনিস আবার ব্যাখ্যা করে করে বললাম, এখানেও কিন্তু টাইমটা গেল। তাহলে প্লাস আর মাইনাসে করলে পুরো জিনিসটা ঠিকঠাকই গেল। আর মোর দেন কাছাকাছি তোমাদের 55 মিনিটসের মতন হতে চললো, এবং তোমাদের কিন্তু কি হয়েছে, কমপ্লিট হয়েছে পেপারটা। মানে আমি যদি এক্সামটা দিতাম, আমি এইভাবে এক্সামটা দিতাম,
আর আরেকটু কিন্তু ফাস্ট হতো, কারণ আমাকে বোঝাতে হচ্ছে তোমাদেরকে সেটা করতে হবে না, এটা হচ্ছে সুবিধা। তো যেটা লাস্টে বলেছিলাম যে একবার কেভিএলটা আমি ট্রাই করব, না হলে আমারও খারাপ লাগে। তো কেভিএলটা একবার অতি অবশ্যই আমি ট্রাই করব, আর সেটা দেখবো যে কেন হচ্ছে না। তো এটা হচ্ছে তোমাদের সেকশন ডি 18 নাম্বার। এটা অতি অবশ্যই দেখছি একবার যে কেন হলো না। প্রথমে হচ্ছে এখানে একটা 4 ওহম আছে, হলো, আর এখানটা একটা 2, হয়তো কোনো ব্যাটারি ডিরেকশন উল্টো আছে, ব্যাস এটুকুই পার্থক্য। আর এখানটায় নেগেটিভ পজিটিভ, এটাও 2 আছে, এটাও 2 আছে। তারপর এখানে একটা রোধ আছে, সেই রোধটা আবার 2 ওহম আছে, বা হয়তো রোধের মানটা ভুল দিয়েছে, এমনি ছোট্ট একটা মিস্টেক, আর কিছু না, বা আমি ভুল করেছি, সেটা হতে পারে, কিছু একটা আছে। এবার এখান থেকে গিয়ে পর এখানে এলো, এখানে এসে পরে 4 ওহম রেজিস্ট্যান্স, ওকে। আর এখানে একটা ব্যাটারি হুইচ ইজ পজিটিভটা আর নেগেটিভটার মধ্যে কোনো পার্থক্যই রাখেনি, বুঝতে এত সমস্যা হচ্ছে যে কিছু বলবার মতো না। হলো, প্রত্যেকটা জিনিস ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 2 ভোল্ট হয়েছে। এবার আর আমার কোনো তাড়াহুড়ো নেই, ডাউনওয়ার্ড কারেন্টটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি করি, পেনটা একটু চেঞ্জ করি, এখান থেকে যদি আমি করি, আমি ডিরেকশন এই পাশে ধরে নিলাম যে এটা হচ্ছে I1, এটা হচ্ছে কত I2, হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে I1টা কি হচ্ছে, নিচে নামছে, I2টা কি হচ্ছে, উপরে যাচ্ছে। যাই হোক, ভুল ঠিক যদি ডিরেকশন নেওয়া হয়, সেটা তোমার অ্যান্সার তোমাকে গাইড করে দেবে, যেটা আমি আগেও বললাম। এটা পয়েন্ট এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা এফ, হলো। তাহলে আমাদের যে লুপ নাম্বার 1, এটা হচ্ছে আমাদের লুপ নাম্বার 1, এটা হচ্ছে আমাদের লুপ নাম্বার 2। আবারও করবো যে লুপ নাম্বার 1 এর জন্য আমরা করতে পারি, কি করতে পারি, এ থেকে শুরু করছি। লুপ নাম্বার 1 মানে হচ্ছে কি, এ বি ই এফ এ, এই লুপটার জন্য আমি বার করছি। কি করে করবো, এ থেকে বি কিছু নেই, বি থেকে ইতে যেটা হচ্ছে সেটা নেগেটিভ টু পজিটিভ, আমি তো এইভাবে যাচ্ছি এরকম। আচ্ছা, তাহলে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, তাই +2, 2 ওহম, তাহলে -2, নিচেরটার জন্য পজিটিভ, লোকেরটার জন্য নেগেটিভ, হলো। কারেন্টের ডিরেকশন যাচ্ছে তাই, এটা 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 নেগেটিভ পজিটিভ, আবার 2 ভোল্ট, এটা 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 4, মানে -4 I1 0। তাহলে এখান থেকে যদি দেখি, তাহলে 2 2 4, আর -2 I1 -4 I1 which is -6 I1 +2 I2 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 2 3 6, 2 1 2, এটা হচ্ছে ব্যাপার, করে ছেড়ে দিলাম। লুপ নাম্বার 2 তে দেখি, লুপ নাম্বার 2 মিনস হচ্ছে বি সি ডি ই, আবার বি, এটা। তাহলে বি থেকে সি নেই, সি থেকে ডি 4, তাহলে -4 I2, ওকে, পজিটিভ নেগেটিভ, তাহলে -2। আবার যাচ্ছি, ডি থেকে ই নেই, ই থেকে বিতে প্রথমে 2, তাহলে -2 I2 I1, নিজেরটা পজিটিভ, লোকেরটা নেগেটিভ, ঠিক আছে, এটা গেল পজিটিভ নেগেটিভ, আবার -2 0। তাহলে এখান থেকে যদি করি, -4 -2 which is -6 I2 +2 I1 -4 0। রিদমটা কিন্তু অনেকটাই সেম, নিজেরটার ক্ষেত্রে এটা লোকেরটা +2, আর এখানে মাইনাস, একই টাইপের এসেছে গল্পটা। নেগেটিভ, নিজেরটা নেগেটিভ, লোকেরটা পজিটিভ, আর ধ্রুবকটা নেগেটিভ, এখানে পজিটিভ। আচ্ছা, প্রায় সেম আছে। তাহলে এখান থেকে যদি আমি বার করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে -3 I2 +I1 -2 0, মাইনাস প্লাস মাইনাস 3 2 1, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এটারই থেকেই না হয় এবারে করি, এবারে I2 এর মান বার করি। I2 এর মানটা হচ্ছে কত না, 3I1 -2, 3I1 -2, এটা এখানে বসে। তাহলে কত হচ্ছে গল্পটা হচ্ছে -3 I2 এর মান হচ্ছে 3I1 -2, ওকে, প্লাস I1 -2 0। তাহলে এখান থেকে হচ্ছে -9 I1 প্লাস 3 × 6 প্লাস I1 -2 0। তাহলে এখান থেকে হচ্ছে -8 I1 প্লাস 4 0। তাহলে -8 I1 -4, তাহলে I1 হাফ, I1 হাফ। তাহলে I2 সমান কত,
I2 সমান হচ্ছে I2 ইজ ইকুয়াল টু 3I1, 3 ইন্টু I1 মানে হচ্ছে হাফ মাইনাস 2, মানে 3-এর 2 মাইনাস 2, 3-এর 2 মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস 3-এর 2 মাইনাস 2, 2 দুগুণে 4, 3 মাইনাস 4 মানে মাইনাস 1-এর 2। কোথাও একটা ভুল করেছিলাম, ওইখানটাতে কোথাও একটা ভুল করেছিলাম, দেখো এখন মিলে গেল। কোথাও একটা ভুল হয়েছিল, 3I1 মাইনাস 2, 3I1 এটা হ্যাঁ 3-এর 2 মাইনাস মানে 1.5 মাইনাস 2 মানে মাইনাস হাফ এত অ্যাম্পিয়ার। তাহলে আমার যে ধরাটা হয়েছে I1 নিচের দিকে, I2 নিচের দিকে, এই ওপর দিকে ধরেছিলাম, ভুল হয়েছিল, নিচের দিকে I2, তাহলে I1ও হাফ অ্যাম্পিয়ার, এটাও হাফ অ্যাম্পিয়ার, দুটো যোগ হয়ে পড়া হচ্ছে I1 প্লাস I2টা নেব, উইচ ইজ 1 অ্যাম্পিয়ার। উত্তরটা মিলে গেল, কোনো অসুবিধা নেই। 1 অ্যাম্পিয়ার হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। অঙ্কটা ভালো আছে কিন্তু একবারে হয়তো হতে চাইলো না। ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই, যেখানটাতে ভুল ছিল সেখানটা ভুলটা ধরিয়ে দিলাম। আর আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে কোনো অসুবিধা হয়েছে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, না হলে কিন্তু করা যাবে না। দেখো 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দিলাম। তাহলে এবারে তো ধরে যেতেই পারে যে 1 ঘন্টার মধ্যে আমি এটাও সলভ করে দিলাম, একটা ভুলও হলো, এবং কিছু জিনিস বোঝালাম আবার কিছু জিনিস করে দিলাম না, হলো। আবার 15 মিনিট তোমাদের হাতে আছে, তাহলে করা যাবে, একটা ডুয়েবল কোয়েশ্চেন্স হয়েছে কোয়েশ্চেন পেপার। যাই হোক, এরপরের কেমন লাগলো না লাগলো একটু জানাবে, রাইমার্টিনটা কেমন লাগছে না লাগছে। পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, এমনি বোর্ডেই করবো, তাহলে তোমাদের বোঝাতে অসুবিধা হবে, টোটাল জিনিসটা অসুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে মডেল কোয়েশ্চেন পেপার 2 নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।